আচ্ছা, আজকে আমরা যে স্টেথোস্কোপটা রিভিউ করব সেটা হচ্ছে স্পিরিটের ডিলাক্স 3। আমার মানে একটা অ্যাসেসমেন্ট হচ্ছে এই যে বাংলাদেশের সবচেয়ে আন্ডাররেটেড কোনো স্টেথোস্কোপ যদি থেকে থাকে সেটা হচ্ছে স্পিরিটের ডিলাক্স 3। সো একটা স্টেথোস্কোপের আলোচনাতে আমি আলোচনাটা এভাবে সাজাবো। সবার আগে সেটার আউটলুক, বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো, তারপরে সেটার পারফরমেন্স নিয়ে কথা বলবো। পারফরমেন্স এখানে হেলথি ইন্ডিভিজুয়াল অ্যান্ড ডিজিজড পেশেন্ট সেটার উপরে কী কী ফাইন্ডিংস আমি পাইছি সেটার উপরে সেই অনুযায়ী আমি কথা বলবো। ফলে প্রথম কথা হচ্ছে আমি আগেই বলে রাখি, স্পিড যেটা ডিলাক্স 3 এটা আমি হেলদি ইন্ডিভিজুয়ালের উপরেও অ্যাপ্লাই করছি। আমি ডিজিজড পেশেন্টের গায়েও এটা আমি আসলে ইউজ করে আমি হার্ট সাউন্ড এবং ব্রেথ সাউন্ড যা কিছু আছে এগুলো আমি আসলে শুনছি, এবং এটার পরে আসলে আমার অ্যাসেসমেন্ট ডিজিজড পেশেন্টের উপরে চেক করার পরে অ্যাসেসমেন্টটা দেওয়া হচ্ছে। সো প্রথম কথা আসি যে সবার আগে এটার আউটলুক এবং বিল্ড কোয়ালিটি। টু বি ভেরি অনেস্ট, এটার বিল্ড কোয়ালিটি আসলে সুন্দর, ভালো। এটার যেই ম্যাটেরিয়ালসগুলো এরা ইউজ করছে ডিলাক্স 3-তে, এটা অ্যাকচুয়ালি আমি বলবো যে প্রেটি ডিসেন্ট, এবং এটা নিয়ে কোনো কমপ্লেন নাই। ইনফ্যাক্ট এটার যে ডায়াফ্রামের যে কোয়ালিটি, এটা আমি বলবো আমার কাছে লিটম্যানের ইকুইভ্যালেন্ট লাগছে। সো এটা আসলে খুবই ভালো। এটার সাউন্ড পারসেপশন ভালো। যখন আমরা চেস্ট পিসটা দিই, আশেপাশের বাইরের নয়েজ সেটা কম নেয়। সো নয়েজ ক্যান্সেলেশন ইজ গুড, প্রেটি মাচ গুড, এবং যে সাউন্ড আমরা আসলে শুনি এটা প্রেটি মাচ শার্প। সো ডেফিনেটলি এটা একটু ভালো। তারপরে হচ্ছে এইখানে যেই এটা আসলে একটা রাবারের মতো দেখে মনে হয়, এটা অ্যাকচুয়ালি একটা সিলিকন। তো সিলিকন হওয়ার সুবিধা হচ্ছে সিলিকন জিনিসটা নষ্ট হয় কম। দেখা যাচ্ছে রাবার ফেটে যাওয়ার যে ব্যাপারটা সেটা সিলিকনের সাথে একটু কম হয়। আমি বলবো না যে এটা ফাটা কোনোভাবেই সম্ভব না, নো, এটা ফাটতে পারে, একটা ট্রমাটিক রিজনে ফাটতে পারে, যে কোনো কারণে এটা হতে পারে। বাট রাবারের থেকে যদি আমি কম্পেয়ার করি, রাবারের থেকে সেটার বিল্ড কোয়ালিটি বা রাবারের থেকে সেটার ইয়েটা একটু ভালো হয়ে থাকে। সো আমার কাছে এটা একটু সার্টেনলি ভালো লাগছে। সো এটার বিল্ড কোয়ালিটি গুড, এটার টিউবগুলা যথেষ্ট মোটা এবং শক্ত। মোটা বলতে আমি থিকনেসের কথা বলছি। কার্ডিওলজি সেগমেন্টগুলো তো আরও মোটা হয়, বাট এটা ইফ ইউ এটা যদি আসলে কেউ একটু নড়াচড়া করে দেখে বুঝতে পারবে যে টিউবের থিকনেসটা ভালো। টিউবের থিকনেসটা ভালো হওয়ার সিগনিফিকেশন হচ্ছে বাইরের নয়েজ ক্যান্সেলেশনটা ভালো হয়। বিশেষ করে কার্ডিওলজি লেভেল যে সেগমেন্টগুলো আছে এখানে সবচেয়ে কম নয়েজ হয়। কেন? এটার মেইন রিজন অবশ্যই এখানে এটার একটা পোর্শন আছে এবং টিউবের একটা ব্যাপার আছে। সো টিউব যত মোটা হবে সে বাইরের নয়েজ তত কম নেবে, সেখানে খুব কোয়াইট সাউন্ড আসে। আমরা যখন একটা ইয়ারফোন ইউজ করি, যেমন সাপোজ আমি একটা ইয়ারফোন দেখাই, এটা একটা ইয়ারফোন, ইয়ারবাড, আমি যদি এটা কানে দিই, এটা বাইরের নয়েজকে কতটা ক্যান্সেল করতেছে এটার কিন্তু একটা ব্যাপার আছে, এবং এটা সাউন্ড কতটুকু শার্প। সো দেখা যাচ্ছে যে একটা ইয়ারফোন ভালো নাকি খারাপ এটা কিন্তু ডিপেন্ড করতেছে সে নয়েজ ক্যান্সেল কত ভালো করতে পারে এবং কত শার্প সাউন্ড প্রডিউস করতে পারে। সো একটু মোটা টিউব বা যদি এগুলার কোয়ালিটি ভালো হয় সেটা শার্প সাউন্ড নিতে পারে এবং সেখানে নয়েজ ক্যান্সেলেশনটা ভালো হয়। সো আমি বলবো যে আমি ভেরি মাচ ইমপ্রেসড। আমি যদি আসলে প্রাইস অনুযায়ী কনসিডার করি, সত্যি কথা বলতে লিটম্যান যেটা ক্লাসিক 3 মানে খুব ক্লোজ টু ইট। আমি একদম সমান সমান বা লিটম্যানের থেকে বেটার বলছি না, বাট আমি বলছি যে পার্থক্যটা একটা 19-20-এর মতো। ইটস ভেরি ক্লিয়ার অ্যান্ড খুবই ডিসেন্ট একটা সাউন্ড আসে। সো বিল্ড কোয়ালিটিটা এখানে অবশ্যই মেনশন করতে হবে। অ্যান্ড থার্ড কথা হচ্ছে ফিনিশিং। এরা যেই এখানে যে আমরা ইয়ারপিসটা দেখছি, এখানে যে মেটালের পার্ট যেটা, এটা আসলে জিঙ্ক অ্যালয়। সো এটা আসলে অনেক রকম হতে পারে, অ্যালুমিনিয়াম দিয়ে হইতে পারে, স্টেইনলেস স্টিল দিয়ে হইতে পারে, শুধু জিঙ্ক দিয়ে হইতে পারে, বাট যেটা জিঙ্ক অ্যালয় সেটা সবচেয়ে প্রিমিয়াম, এবং জিঙ্ক অ্যালয়টা সবচেয়ে ভালো সাউন্ড ক্যারি করে এখানে। সো এই টিউবটা জিঙ্ক অ্যালয় দিয়ে বানানো এবং এটার ফিনিশিংটা আসলে খুবই স্মুথ একটা ফিনিশিংটা আসলে খুব ভালো। সো সস্তা না। আমি কিছু অন্য স্টেথোস্কোপ নিয়ে আমি দেখাই বলছিলাম যে এটার ইয়ারপিসের এখানে যে মেটালিক যে ফিনিশিং সেটা একটু সস্তা লাগছিল, বাট এইটা আসলে ফিনিশিংটি স্মুথ, ইট লুকস গুড, সস্তা না। মূল কথা হচ্ছে যে একদম প্রিমিয়াম স্টেথোস্কোপ আমি যদি ধরি ক্লাসিক রেঞ্জে যদি বলি, সেইখানে এটা আসলে প্রিমিয়ামনেসের সব কিছুকেই আসলে এটা আসলে ক্রাইটেরিয়াটা ফুলফিল করে। এটা বিল্ড কোয়ালিটি, এটা আউটলুক, যেমন এইটা আমি যেটা নিয়ে আসি এটা হচ্ছে একটা রেইনবো এডিশন। সো ইফ ইউ লুক অ্যাট দিস, এটা আসলে দেখে কোনোভাবে সস্তা বলার কোনো সুযোগ নাই, অ্যান্ড ইট লুকস ভেরি এলিগেন্ট। আমার কাছে এটা আউটলুক খুবই সুন্দর লাগে। সো এটার বিল্ড কোয়ালিটি আসলে আমি একদম 10-এ 10 দিব। এখন কার্ডিওলজি সেগমেন্টের সাথে তুলনা করলে কথা পাল্টে যাবে, কারণ কার্ডিওলজি সেগমেন্ট আরও মোর পারফরমেন্স ওরিয়েন্টেড। কিন্তু কার্ডিওলজি সেগমেন্টের বাইরে যদি আমি ক্লাসিক্যাল স্টেথোস্কোপ হিসাব ধরে আমি যদি বলি, সেই অনুযায়ী কথাটা আসলো।
এরপরে আসি হেলথি ইন্ডিভিজুয়ালে যখন আমি এটা আসলে ইউজ করছি সেখানে আমার ফিডব্যাক কী। তাহলে একটা হেলথি ইন্ডিভিজুয়াল আমি আসলে কী কী শুনতে চাই, আমি হার্ট সাউন্ডটা কেমন পাচ্ছি, আমি ব্রেথ সাউন্ডটা কেমন পাচ্ছি। সো হার্ট সাউন্ডটা যখন আমি পাচ্ছি, হার্ট সাউন্ডটা আমার কাছে খুবই ক্লিয়ার লাগছে। আমার কাছে আসলে শার্প সাউন্ড খুব ম্যাটার করে। শার্প সাউন্ড ম্যাটার করার রিজন হচ্ছে আমি যখন হার্ট সাউন্ড শুনছি বা আমি যখন ব্রেথ সাউন্ড শুনছি, সাউন্ডের শার্পনেস আমাকে ক্যারেক্টারিস্টিক্সকে ডিফাইন করতে হেল্প করে। যেমন আমি যখন একটা হার্ট সাউন্ড শুনি, আমার ফার্স্ট হার্ট সাউন্ড কি লাউড নাকি সফট, এটা আমাকে আইডেন্টিফাই করতে হয়। আমাকে এটা বুঝতে হয় এখানে কোনো মারমার আছে কিনা, সে মারমারের ক্যারেক্টারিস্টিক কেমন, সেখানে কোনো ওপেনিং স্ন্যাপ আছে কিনা, এখানে কোনো ইজেকশন ক্লিক আছে কিনা, এখানে কোনো স্প্লিটিং আছে কিনা। এখন এই ব্যাপারটা আসলে বুঝতে হলে সাউন্ড খুব শার্প হওয়া দরকার। সো এইটা কার্ডিওলজি সেগমেন্টের সাথে তুলনা করলে কার্ডিওলজি সেগমেন্ট এটা থেকে অবশ্যই সুপিরিয়র। বাট আমি যদি ক্লাসিক লেভেলে আসি, প্রথম কথা এটা সাউন্ড শার্প, এটার নয়েজ ক্যান্সেলেশন ভালো। সো আলটিমেটলি আমরা আসলে এখানে যেটা দেখতে পাই সেটা হচ্ছে যখন আমি এটা আসলে ইউজ করছি, আমার কাছে মনে হয়েছে যে আমি একটা ভালো সাউন্ড পাইছি। সো কমপ্লেন করা যাবে না এরকম একটা সাউন্ড পাইছি, মানে ওকে আই হ্যাভ নো কমপ্লেন্টস অ্যাট অল, ব্যাপারটা এরকম। তবে হ্যাঁ, কিছু সাউন্ড আসলে এই লেভেল স্টেথোস্কোপে আমরা একদম 100-এ আসবে না, একটু ল্যাকিংস থাকবে। সেই জন্য কার্ডিওলজি সেগমেন্ট, যেমন ফর এক্সাম্পল ডায়াস্টোলিক মারমার যেগুলো, বিশেষ করে মিড ডায়াস্টোলিক মারমার, আমরা মাইট্রাল স্টেনোসিসের যে মারমারটা পাই, তারপরে স্প্লিটিং। স্প্লিটিং যে এখানে একদমই বোঝা যাবে না আমি সেটা বলছি না, বোঝা যাবে, কিন্তু কিছু স্প্লিটিং থাকে একটু কম অবভিয়াস, বা গ্রেড 1 মারমার যেগুলো, গ্রেড 1 মারমার বা গ্রেড 2 মারমার, এটা গ্রেড 2 মারমার ধরতে পারবে, কিন্তু গ্রেড 2 মারমার ধরতে গেলে একটা এক্সপার্ট লাগবে। যদি এই স্টেথোস্কোপ দিয়ে আমি গ্রেড 2 মারমার বুঝতে চাই, আমি বলবো যে একটু এক্সপিরিয়েন্সড, একটু এক্সপার্ট কাউকে লাগবে। কিন্তু কার্ডিওলজি সেগমেন্ট স্টেথোস্কোপে গ্রেড 2 মারমার একটা নন প্রফেশনাল, তেমন এক্সপিরিয়েন্স নাই, সে দেখেও সেটা আসলে ধরতে পারবে যদি কার্ডিওলজি সেগমেন্টের স্টেথোস্কোপগুলো নিয়ে আসা হয়। সো গ্রেড 3 মারমার থেকে খুব ভালো শোনা যাবে, এখানে কোনো ডাউট নাই। গ্রেড 2 লেভেল যে মারমারগুলো আছে, একজন এক্সপার্ট যদি এটা ইউজ করে সে আসলে শুনতে পারবে। বাট ইয়েস, ডেফিনেটলি কার্ডিওলজি সেগমেন্টের স্টেথোস্কোপ আর ফার বেটার ইন ইট। গ্রেড 1 মারমার, গ্রেড 2 মারমার সবগুলো কার্ডিওলজিতে চলে আসে। সো কার্ডিওলজি 3 বা 4 যখন কথা আসে সেটা ওই লেভেলে চলে যাবে, কিন্তু আদার দ্যান দ্যাট এটা আসলে খুবই ডিসেন্ট। আচ্ছা, তারপরে সে ব্রেথ সাউন্ড। ব্রেথ সাউন্ডও আমি বলবো যে যথেষ্ট খুব ক্লিয়ার শোনা যায়। ব্রেথ সাউন্ডে আমাদের সবচেয়ে বড় সমস্যা কোথায় হয়? নয়েজ। নয়েজের যে প্রবলেমটা, সাউন্ডের শার্পনেসটা আমি খুব বেশি এক্সপেক্ট করি হার্ট সাউন্ড শোনার সময়। ব্রেথ সাউন্ডের সময় আমার জন্য সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যখন নয়েজ ক্রিয়েট হচ্ছে। নয়েজ ক্যান্সেলেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর অ্যাসেসিং দ্য ব্রেথ সাউন্ড, কারণ এখানে কোনটা ক্রেপিটেশন, সেটা কি ফাইন ক্রেপিটেশন নাকি কোর্স ক্রেপিটেশন, সেটা কি ইউনিফ্যাজিক নাকি বাইফ্যাজিক, এই ব্যাপারটা বোঝা খুব গুরুত্বপূর্ণ। কারণ মানে এটার উপর বেস করে ডায়াগনোসিস চেঞ্জ হয়েছে। যেমন আমি যদি একটা বাইফেজিক ক্রেপিটেশন পাই, সেটা কিন্তু আমার মানে অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজের দিকে চলে যায়। বাট যেটা ইউনিফ্যাজিক ক্রেপিটেশন, ফাইন ক্রেপিটেশন হয় সাধারণত, সেটা সাধারণত হচ্ছে রেস্ট্রিকটিভ টাইপ অফ লাং ডিজিজের দিকে চলে যায়। তাহলে পুরো ডায়াগনোসিসের পুরো জায়গা চেঞ্জ হয়ে যায়। সো এইটা একটা ব্যাপার আছে। আবার দেখা যাচ্ছে যে সকল পেশেন্ট হার্ট ফেইলার ডেভেলপ করে, অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেইলার ডেভেলপ করে, তাদের যখন ক্রেপিটেশন ডেভেলপ করে, সো এই ক্রেপিটেশনটা খুব আর্লি অবস্থায় আইডেন্টিফাই করতে পারলে পেশেন্ট খুব দ্রুত ম্যানেজমেন্ট পায়, দ্রুত রিসাসিটেশন বা দ্রুত ম্যানেজমেন্ট প্রসেস গেলে সেখানে পেশেন্টের আউটকামটা ভালো আসে। সো দেখা যাচ্ছে অবশ্যই হার্ট ফেইলার ডেভেলপ করলে ক্রেপিটেশন এমনিও বোঝা যাবে, কিন্তু আর্লি বোঝার একটা ব্যাপার আছে। যদি আমি আর্লি আইডেন্টিফাই করতে পারি, আর্লি ম্যানেজমেন্ট নিলে পেশেন্টের সেখানে আউটকাম ভালো আসে। সো এই লেভেল স্টেথোস্কোপগুলো আমি বলবো যে এটা ওই সাউন্ডগুলোকে ভালো ক্যাপচার করতে পারে। এখানে নয়েজটা মানে নয়েজটা যথেষ্ট কম, খুবই মানে পারফরমেন্স ওরিয়েন্টেড আমি যদি বলি, আমি বলবো যে খুবই ডিসেন্ট। সো সত্যি কথা বলতে যে কার্ডিওলজি সেগমেন্টের নিচে যদি আমি আসলে কথা আলাপ করি, তাহলে আসলে ক্লাসিক রেঞ্জে আসলে স্পিরিট ডিলাক্স 3 খুবই হাইলি অ্যাপ্রিসিয়েটেড একটা স্টেথোস্কোপ হিসেবে আমি বলবো। এবার আসে ডিজিজ পেশেন্টের ক্ষেত্রে। আমি ডিজিজ পেশেন্টের ক্ষেত্রে আমি যখন কম্পেয়ার করছি, আমি লিটম্যানকে পাশে রেখে এটাকে কম্পেয়ার করে দেখছি। আমি প্রথমে লিটম্যানদের সাউন্ড শুনছি, এটাতে সাউন্ড শুনছি, আবার লিটম্যানদের সাউন্ড শুনছি, আমি এভাবে কম্পেয়ার করছি। লিটম্যান ইজ সুপিরিয়র টু ইট, এখানে কোনো ডাউট নাই। লিটম্যানের সুপিরিয়রিটি কোথায়? লিটম্যানের সাউন্ডের কোয়ালিটি এটার থেকে একটু বেটার, কিন্তু সেটা কতটুকু চেঞ্জ, ডিফারেন্সটা একটু মাইনর, খুব মানে লম্বা ডিফারেন্স, খুব হাই ডিফারেন্স, ডিফারেন্স গ্যাপ অনেক বেশি এরকম না। ডিফারেন্সটা আসলে আমি বলটা মাইনর ডিফারেন্স গ্যাপ। ডেফিনেটলি স্পিরিটের থেকে আমি বলবো যে লিটম্যান ক্লাসিক 3 সাউন্ড কোয়ালিটি আমার কাছে বেটার লাগছে। বাট পার্থক্যটা ছিল 19-20। এখন এই কথাটা কেন আমি এখানে নিয়ে আসলাম? 19-20 পার্থক্যের জায়গাটা প্রাইসের সাথে এসে অ্যাডজাস্টেবল হয়ে যায়।
একটা লিটম্যান যদি আমি নিতে চাই, একটা লিটম্যানের প্রাইস রেঞ্জ মার্কেটে মোটা তাকে 11,000 থেকে 15,000-এর মধ্যে ঘুরপাক খায়। এটা বেস মডেল বা এডিশন এগুলোর উপর অনেক কিছু ডিপেন্ড করে, কালার টালার উপর ডিপেন্ড করে, বাট আমি 11,000 থেকেই ধরলাম। তাহলে একটা লিটম্যান এভারেজ 11,000 টাকা থেকে 15,000 টাকার মধ্যে আসলে পাওয়া যায়। সো আমি যদি সেটার সাথে কম্পেয়ার করি, স্পিরিট ডিলাক্স 3 এই স্টেথোস্কোপগুলোর মার্কেট প্রাইস এখন কত? রাইট নাও এটার প্রাইস 7,000 থেকে 8,500 এরকম একটা রেঞ্জের মধ্যে। যেমন এটা একটু এডিশন, এটা একটা রেইনবো এডিশন। এটার কারেন্ট মার্কেট প্রাইস যেই মুহূর্তে আমি ভিডিওটা বানাচ্ছি হচ্ছে মার্চের 2026 সাল। সো সামনে দাম বাড়লে সেটা ভিন্ন কথা, ডলারের দাম, ট্যাক্স, এগুলো হাবিজাবি অনেক কিছু দামকে প্রভাবিত করে। বাট রাইট নাও যেই মোমেন্ট আমি ভিডিও বানাচ্ছি, এটা বিক্রি হচ্ছে 8,200 টাকা দিয়ে। সো এটা যেহেতু একটা ডিলাক্স এডিশন, কালার রেইনবো কালার, তাহলে আমি যদি এটার সাথে জাস্ট লিটম্যানের কম্পেয়ার করি, যে লিটম্যানের যদি আমি এরকম একটা রেইনবো এডিশন এরকম একটা স্টেথোস্কোপ যদি আমি অর্ডার দিই, আমার এভারেজ 15,000 টাকা লাগবে। সো 15,000 ভার্সেস 8,200, অলমোস্ট হাফ। তাহলে প্রাইস রেঞ্জ আমার অর্ধেকের কাছাকাছি। এবং আমি যদি পারফরমেন্স হিসাব করি, এটা আসলে লিটম্যানের থেকে জাস্ট 19-20 পার্থক্য। সো প্রাইস রেঞ্জ হিসাব করলে এটা আসলে খুবই বেস্ট ডিল। সো ব্যাপারটা হচ্ছে, এবং সত্যি কথা হচ্ছে মানে ব্র্যান্ডের যে এক্সপিরিয়েন্স, আমরা ব্র্যান্ডের এক্সপিরিয়েন্স আসলে কেন নিতে চাই? শুধুমাত্র একটা ব্র্যান্ডের লোগো থাকাটাই আমাদের এক্সপিরিয়েন্স না, একটা প্রিমিয়াম জিনিস বা একটা খুব ভালো কোয়ালিটির জিনিস ইউজ করার একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে। স্পিরিটের যে বিল্ড কোয়ালিটি এবং এটার যে অ্যাপিয়ারেন্স, এটার যে আউটলুক, এটা আসলে ওই প্রিমিয়ামনেসের সেই ফিলটাকে আসলে দেয়। ওই গুড প্রোডাক্ট ইউজ করতেছি, ওই এক্সপিরিয়েন্সটা আসলে এটাকেও প্রোভাইড করে। যেমন আমি যদি আসলে এটাকে যদি আমার গলায় যদি এমনি ঝোলাই, ইট লুকস এলিগেন্ট, এটা দেখে মনে হবে না যে একটা সস্তা কোনো কিছু নিয়ে করতেছি, নেভার। এটা ওজন ভালো, একটু ভারী আছে, এটা দেখতে সুন্দর, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পারফরমেন্স। আমি যদি এখন এটা দিয়ে যদি আসলে সাউন্ড শুনি, আমি বলবো যে আমি খুব এক্সেলেন্ট একটা সাউন্ড আমি আসলে শুনতে পাই। সো প্রাইস রেঞ্জ হিসাব করলে আমি আসলে এটাকে 10/10 দিব। হ্যাঁ, ডেফিনেটলি এটাকে ইমপ্রুভ করা যায় না, ইমপ্রুভ করার কিছু জায়গা আছে। যেমন লিটম্যানের সাথে আমি যদি কম্পেয়ার করি, লিটম্যানের সাউন্ড কোয়ালিটিটা থেকে একটু বেশি। সো হ্যাঁ, ডেফিনেটলি এটা যদি তাকে পারফরমেন্সে যদি বিট করতে পারতো, সেটা তাহলে লিটম্যানের থেকে আমি বেটার বলতাম বা লিটম্যানের ইকুইভ্যালেন্ট বলতাম। বাট আই এম নট সেইং দ্যাট। কিন্তু ওভারঅল আমি যদি আসলে প্রাইস রেঞ্জ হিসাব করি, তাহলে আমি বলবো যে এটা মানে ভ্যালু ফর মানি। অ্যাকচুয়ালি এটা ভ্যালু ফর মানি, কারণ লিটারেলি লিটম্যানের এডিশনগুলার হাফ প্রাইসে এটা পাওয়া যাচ্ছে, অলমোস্ট হাফ প্রাইস, 8,200 টাকা। সো হাফ প্রাইসের কাছাকাছি বলা যেতে পারে, এবং পারফরমেন্স ভালো, বিল্ড কোয়ালিটি ভালো। সেই সাথে এখানে আরও কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে লিটম্যানে আমরা নর্মালি কোন জিনিসটা হতে দেখি, যে একটা লিটম্যান 1 বছর 2 বছর ইউজ করার পরে লিটম্যানের এইখানে যে রাবারের যে ব্যান্ডটা থাকে, এই ব্যান্ড আসলে ফেটে যায়। আমার নিজের লিটম্যানের ব্যান্ডটা ফেটে গেছে ট্রমাটিক রিজনে, দেখা যাচ্ছে স্টেথোস্কোপ অনেক সময় যে এমনি পড়ে যায়, তো এটা ফেটে যায়, ট্রমাটিক রিজনে ফেটে যায়। কিছু কিছু জায়গায় অটোমেটিকভাবেও ফেটে যেতে পারে। আমার ছোটো ভাইটা অটোমেটিকভাবে ফেটে গেছে, এবং আমার পরিচিত যারা লিটম্যান ইউজ করে তাদের অনেকেরই এই জায়গাটা ফেটে যায়। সো এটা একটা কমন ব্যাপার। সাধারণত 2 বছর ইউজ করলে অনেকের এটা ফাটে, অনেকের নাও ফাটতে পারে যদি খুব বেশি যত্ন করে, হতে পারে, বাট অনেকে ফেটে যায়। সো স্পিরিটের ব্যাপারটা কি, অনেকের প্রশ্ন আসতে পারে। তো কথা হচ্ছে, যদি এটা প্রথম কথা, এটা সিলিকন, এই কারণে এটা ফাটার প্রবাবিলিটি কম। বাট ইয়েস, যদি 1 বছরের মধ্যে ফেটে যায়, স্পিরিটের অথরাইজড যারা ইম্পোর্টার বাংলাদেশে, ওরা এটাকে ফ্রি অফ কস্ট, এটাকে 1 বছরের মধ্যে যদি কোনো ড্যামেজ হয়, এটাকে ফ্রি অফ কস্ট ওরা রিপ্লেস করে দেবে, এরকম একটা গ্যারান্টি ওরা আসলে প্রোভাইড করে। অ্যান্ড এগুলো আসলে স্পেয়ার পার্টসও আসলে অ্যাকচুয়ালি অ্যাভেলেবল। সো সব দিক থেকে হিসাব করলে এটা আসলে ফাইন্যান্সিয়ালি আমি খুবই গুড ডিল মনে করি। সো একটা স্টুডেন্ট যদি এভাবে চিন্তা করে যে আমি একটা ওয়ার্কিং লেভেল আমি একটা স্টেথোস্কোপ আসলে ইউজ করতে চাই, যেটাতে মেডিসিন ওয়ার্ডে আমি ভালো কাজ করতে পারবো, ডেফিনেটলি স্পিরিট ডিলাক্স 3 এখানে একটা রিকমেন্ডেড ওয়ান। আরও হায়ার লেভেলে যাইতে চাইলে কার্ডিওলজি সেগমেন্টগুলো আছে। কার্ডিওলজি সেগমেন্ট মানে প্রফেশনাল লেভেলের জন্য একদম অবভিয়াসলি সেটা মোর সুইটেবল, বিশেষ করে গ্রেড 1 মারমার, গ্রেড 2 মারমার, বা কিছু ফাইন ক্রেপিটেশন আছে, যেটা আসলে লিটম্যান ক্লাসিক 3 বা স্পিড ডিলাক্স 3তেও হয়তো বা অত ক্লিয়ার আসবে না, যেটা কার্ডিওলজি সেগমেন্টে খুব ক্লিয়ারভাবে আসবে। বাট আদারওয়াইজ আমি যদি কনসিডার করি, সেটা আসলে লিটম্যানের সাথে যদি কম্পেয়ার করি, ক্লাসিক 3-র সাথে কম্পেয়ার করি, এটা আসলে ওই লেভেলের একটা স্ট্যান্ডার্ড একটা স্টেথোস্কোপ হিসেবে আসলে এটাকে আমি অ্যাড্রেস করবো। সো ইয়েস, স্পিরিট ডিলাক্স 3 আমি এটাকে একদম প্রাইস হিসাব করে 10/10 বলবো, এবং আমার মনে হয় এটা সবচেয়ে আন্ডার রেটেড একটা স্টেথোস্কোপ। এখন প্রাইসের ব্যাপারটা কেন কথায় আসে, সেটা হচ্ছে মেডিকেল স্টুডেন্টদের জন্য সত্যি কথা বলতে একটা ভালো স্টেথোস্কোপ ইউজ করা খুব গুরুত্বপূর্ণ।
সে যখন ইন্টার্নশিপে যাবে বা সে যখন ক্লিনিক্যাল প্র্যাকটিস করবে, স্টেথোস্কোপটা শুধুমাত্র একটা গলার অলংকার না, এটা একটা ফাংশনাল টুল, যেটা দিয়ে আমি আসলে একটা পেশেন্টের ব্রেথ সাউন্ড শুনছি, লাং সাউন্ড শুনছি, বা আমি হয়তো বা হার্ট সাউন্ড শুনছি, এবং সেটা শুনে আমি একটা পেশেন্টের ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট করে সেই অনুযায়ী আমি তাকে ম্যানেজ করবো। সো অবশ্যই একটা ভালো সাউন্ড শুনতে পাওয়া গুরুত্বপূর্ণ, যেন প্রপার ইভ্যালুয়েশনটা হয়। কারেক্ট ক্লিনিক্যাল সাইন যদি অ্যাসেস করা যায়, সেখানে পেশেন্টের সঠিক ইভ্যালুয়েশনটা সম্ভব। সো ডেফিনেটলি ওয়ার্কিং কনসিডার যদি যে কাজের কথা যদি চিন্তা করা হয়, আমি সত্যি কথা বলবো যে একটা ভালো স্টেথোস্কোপ আসলে ইউজ করা উচিত। হ্যাঁ, এখন স্টুডেন্টদের ক্ষেত্রে যারা থার্ড ইয়ারে পড়ে বা ফিফথ ইয়ারে পড়ে, অনেক সময় তাদের বাজেটের একটা প্রবলেম থাকে, বা অনেকে এখানে একটু করছে, ঠিক আছে ইন্টার্নশিপে গিয়ে একটা ভালো স্টেথোস্কোপ কিনবো, এখন আমার একটু কাজ চলে গেলে হোক। বাট আদারওয়াইজ যখন ফাংশনাল স্টেটে চলে আসবে, অ্যাটলিস্ট ইন্টার্নশিপ করতেছে একটা ছেলে, আমি আসলে সবসময় বলবো যে অ্যাটলিস্ট একটা লিটম্যান ক্লাসিক 3 বা একটা স্পিড ডিলাক্স 3 যেন আসলে ইউজ করা হয়। এর নিচে যেগুলো আছে সেগুলো আসলে আমি ওয়ার্কিং লেভেলে আসলে আমি রিকমেন্ড করবো না। আমি বিগিনার লেভেল হিসেবে আমার লোয়েস্ট রিকমেন্ডেশন হচ্ছে বা লিস্ট রিকমেন্ডেশন হচ্ছে স্পিড ডিলাক্স 2। স্পিড ডিলাক্স 2 নিচে যে স্টেথোস্কোপগুলো আছে, আমি এটা পার্সোনাল লেভেলে রিকমেন্ড করি না। বিগিনার হিসেবে, স্টার্টিং হিসেবে স্পিড ডিলাক্স 2 কনসিডার করা যেতে পারে, কিন্তু ওয়ার্কিং স্টেজে গেলে আমি মনে করি যে অ্যাটলিস্ট স্পিড ডিলাক্স 3 বা লিটম্যান ইউজ করা উচিত, বা কার্ডিওলজি সেগমেন্ট গেলে কার্ডিওলজি সেগমেন্ট ডেফিনেটলি এখানে আসলে আরও আছে, বা অ্যাকচুয়ালি যারা মেডিসিনে পোস্ট গ্র্যাজুয়েশন করছে বা যারা কার্ডিওলজিতে পোস্ট গ্র্যাজুয়েশন করছে, তারা আসলে আলটিমেটলি ইভেনচুয়ালি একটা সার্টেন স্টেজে এসে কার্ডিওলজি লেভেলের সেগমেন্ট স্টেথোস্কোপই তারা আসলে কিনে ফেলে। প্রায় 90% ক্ষেত্রে এটা আসলে লাগে, সত্যি কথা বলতে। বা কেউ যদি এমআরসিপি লাইনে আগাইতে চায়, তার আসলে কার্ডিওলজি লেভেল সেগমেন্টের স্টেথোস্কোপের কোনো বিকল্প নাই। সো বাট আদারওয়াইজ একটা বড় অংশই আসলে লিটম্যান ক্লাসিক 3 দিয়ে কাজ চালায় যায়। তো এখানে ফাইন্যান্সিয়াল একটা ইস্যু থাকে। সো যারা একটু ভ্যালু ফর মানি কনসিডার করে যে আমি এমন একটা জিনিস কিনবো যেটা 100% ভ্যালু ফর মানি, তো সেইখানে স্পিরিট অবশ্যই আমি বলবো যে একটা কনসিডারেবল। কারণ পারফরমেন্স বলি বা আউটলুক বলি, সব দিক থেকে আসলে এটাকে আমি মানে প্রাইস অনুযায়ী আসলে 10-এ 10 দিব। সো দ্যাটস ইট। তাহলে স্পিরিট ডিলাক্স এটা ডেফিনেটলি আমার একটা উইশ লিস্ট বা আমার টপ রিকমেন্ডেড লিস্টে আসলে এটা থাকে, এবং নট বিকজ অফ দ্যাট যে আমরা আসলে এটা নিয়ে কাজ করি, বা এটা একটা অনেস্ট একটা আনবায়াসড রিভিউ হিসেবে আমি আসলে প্রোভাইড করছি। সো আমি তো আরেকবার এটাকে জিনিসটা দেখাই, জিনিসটা দেখতে কেমন লাগে। সো এটা হচ্ছে এটার বেসিক। তো এটা আসলে একটু ভারী আছে, একটা জিনিস একটু হালকা হলে আসলে ম্যাটেরিয়ালসগুলো একটু সস্তা থাকে। সো এটা একটু ভারী, ডেফিনেটলি গুড ফর ইট। আর স্টেথোস্কোপের আরেকটা ব্যাপার হচ্ছে, স্টেথোস্কোপ অনেকে জিজ্ঞাসা করে যে এটা আসলে কতদিন টিকে। এটা আসলে যত্নের উপর নির্ভর করে। সত্যি কথা বলতে স্টেথোস্কোপ আসলে নষ্ট হয় না, সর্বোচ্চ এটা ড্যামেজ হতে পারে, এটা ড্যামেজ হলে সেটাকে রিপ্লেস করতে হয়, দ্যাটস ইট। বাট স্টেথোস্কোপ যত্ন সহকারে আসলে ইউজ করা উচিত। সো পার্সোনাল রিকমেন্ডেশন থাকবে হচ্ছে স্টেথোস্কোপের একটা বক্স ইউজ করা, তাহলে ওটা যত্ন সহকারে আসলে ইউজ করলে এটা হলে একটা ভালোই টিকে, এটা নষ্ট হওয়ার কিছু নাই। আর এই জায়গাটা আসলে এটাও ভাঙে না, এটা আসলে ভাঙবে যদি আসলে কোনো ট্রমাটিক কোনো কোনো কাহিনী হয় যে একটা আঘাত লাগছে। আদারওয়াইজ এগুলো নর্মালি আসলে ভাঙার কথা না। বাট স্টিল স্পিরিটের অথরাইজড ইম্পোর্টার তারা নিজেরাই যেহেতু 1 বছরের একটা ওয়ারেন্টি দেয় যে কোনো প্রবলেম হলে তারা এটাকে রিপ্লেস ফ্রি অফ কস্ট করে দেবে। সো এটা একটা গুড ডিল হিসেবে সেটাকে আমি আসলে কনসিডার করি। সো এই ছিল আমাদের স্পিড ডিলাক্স 3 নিয়ে রিভিউ। সবাই অসংখ্য ধন্যবাদ।